বাংলাদেশে ব্যক্তি বা রাষ্ট্র চিকিৎসা নিয়ে যত বেশি পেরেশানির মধ্যে থাকেন বা এটি নিয়ে যত বেশি আলোচনা হয়, রোগ প্রতিরোধ নিয়ে তুলনামূলকভাবে আলোচনা কম হয়। তারপরে বাংলাদেশে বিগত 10 বছর ধরে বিশ্ব জনস্বাস্থ্য সম্মেলন হচ্ছে। প্রথমবার এটি ঢাকার বাইরে অর্থাৎ বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে। আমরা সে বিষয়ে যেমন আলোচনা করব, বাংলাদেশের স্বাস্থ্যসেবায় টিএমএসএস-এর ভূমিকা নিয়েও আমরা আলোচনা করব। এই বিষয়ে কথা বলতে আরোগ্য নিকেতনের এই পর্বে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন স্বনামধন্য অতিথি। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোহাম্মদ মতিউর রহমান, উপনির্বাহী পরিচালক টিএমএসএস ও প্রধান কর্মকর্তা টিএমএসএস স্বাস্থ্য সেক্টর। সঙ্গে আরও যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার শারমিন ইয়াসমিন, বিভাগীয় প্রধান কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং একই সঙ্গে কনফারেন্সের কো চেয়ার 10ম আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলন 2024। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমি প্রথমেই মোহাম্মদ মতিউর রহমান, আপনার কাছে জানতে চাইব যে জনস্বাস্থ্য সম্মেলন বা বিশ্ব জনস্বাস্থ্য সম্মেলন মানে যখনই কোনো আন্তর্জাতিক কনফারেন্স শুনি তখনই আমাদের মাথায় ঢাকার কোনো একটা ভেন্যু আসলে চলে আসে স্বাভাবিকভাবে, যেহেতু রাজধানী কেন্দ্রিক এগুলো হয়। মানে এটি কি আসলে বগুড়ায় গিয়ে হওয়া, মানে এটি আপনাদের কতদিনের পরিকল্পনা ছিল বা কিভাবে আপনারা এই আয়োজকদের সঙ্গে যুক্ত হয়ে গেলেন? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা এবং সুন্দর একটা প্রশ্ন। আসলে আপনি যেটা বলেছেন সেটাই সঠিক, যে বাংলাদেশে এই ধরনের বড় প্রোগ্রাম, আন্তর্জাতিক প্রোগ্রাম এবং বৈজ্ঞানিক এই ধরনের যে সেমিনার বা সিম্পোজিয়াম বা সম্মেলন, এইগুলো রাজধানী কেন্দ্রিকতা আমরা দেখে এসেছি। আসলে বিষয়টা এসছে 1-1.5 বছর আগে। পাবলিক হেলথ ফাউন্ডেশনের সাথে টিএমএসএস-এর একটা সম্পর্ক তৈরি হয়। পাবলিক হেলথ ফাউন্ডেশন থেকে টিএমএসএস এর যিনি আমাদের নির্বাহী প্রধান প্রফেসর ডক্টর হোসনিয়ারা বেগম ম্যাডাম, ওনাকে একটা অ্যাওয়ার্ড পাবলিক হেলথ ফাউন্ডেশন থেকে দেওয়া হয়। তারপরে ম্যাডাম এই সংগঠনের সাথে তার একটা পরিচিতি হয় এবং 9th কনফারেন্স যেটা হয়েছিল বিএমআরসি ভবনে ভেন্যু ছিল, সেই কনফারেন্সে আমাদের নির্বাহী পরিচালক টিএমএসএস প্রফেসর হোসনিয়ারা ম্যাডাম, তাকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। আচ্ছা। এবং উনি ওই প্রোগ্রামে বেশ সময়ও দিয়েছিলেন এবং উনি ওই সম্মেলন থেকেই বলেছিলেন যে এর পরের সম্মেলনটা আপনারা ঢাকার বাইরে চিন্তা করেন, সেক্ষেত্রে বগুড়াতে আমরা এটা মানে হোস্ট করতে চাই, আমরা জয়েন্টলি এই প্রোগ্রামটা করতে চাই। আচ্ছা। মূলত সেখান থেকেই সূত্রপাত। 1 বছর আগে এই বিষয়টা নিয়ে আমরা সিদ্ধান্ত হয় এবং আমরা কাজ শুরু করি। একটা আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার ক্ষেত্রে যে সুবিধাগুলো দরকার, ফ্যাসিলিটিসগুলো দরকার, সেই ফ্যাসিলিটিসগুলো আসলে ঢাকার বাইরে ডেফিনেটলি এটা একটা চ্যালেঞ্জিং ইস্যু। এই জন্যই আসলে ঢাকার বাইরে এই ধরনের প্রোগ্রামগুলো আয়োজন করা মানে খুব দুঃসাধ্য বিষয়। তো সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা হলো যে যারা বিভিন্ন অতিথি যারা যাবেন, যারা দেশে বিদেশের গুরুত্বপূর্ণ পার্টিসিপেন্ট যারা যাবেন, তাদের অ্যাকোমোডেশনের বিষয়, তারা যে ভেন্যুগুলো ট্রান্সপোর্টেশনের বিষয়, তারপরে যে ভেন্যুতে এই প্রোগ্রামগুলো হবে সেই ভেন্যুর ফ্যাসিলিটিগুলো, যেটাতে টেকনোলজি বেসড একটা ভেন্যু হবে এবং সেটার মান ডেফিনেটলি একটা মানসম্পন্ন একটা ভেন্যু হইতে হবে। এবং সার্বিক যে এই ব্যবস্থাপনাটা, সেটাও এক ধরনের স্কিল দরকার হয়, যে স্কিলটা যারা সাধারণত এই কাজগুলো করে, যদি সেটা বলি যে আমাদের যারা অর্গানাইজার যারা, তাদের একটা দক্ষতার বিষয়। ইভেন এই টোটাল ইভেন্টটাকে যারা ম্যানেজমেন্ট করবে, সেই প্রতিষ্ঠানগুলোও ঢাকার বাইরে এই প্রতিষ্ঠানগুলো মানে নাই বললেই চলে। তারপরে হলো যে মানুষের একটা মানে যারা আন্তর্জাতিক কনফারেন্সগুলো ঢাকা কেন্দ্রিক চিন্তা করে, তাদের মধ্যে সবসময় বিষয়গুলো আছে যে ঢাকার বাইরে প্রোগ্রামটা কেমন হবে, তাদের মধ্যে একটা এই ধরনের একটা কনফিউশনও থাকে। তাও আবার 1 বছরের মধ্যে 1 বছরের মধ্যে বাস্তবায়ন করা। তো এই সবগুলো বিষয়ই আসলে আমাদের এই কনফারেন্স আয়োজন করার ক্ষেত্রে একটা বড় ধরনের চ্যালেঞ্জিং ইস্যু এগুলো ছিল। অধ্যাপক ডাক্তার শারমিন ইয়াসমিন, আপনার কাছে জানতে চাই যে আমরা আরও একটু খোলামেলা জানতে চাই যে জনস্বাস্থ্য সম্মেলনটা আসলে কেন 10 বছর থেকে হচ্ছে, এটির পার্সপেক্টিভটা আসলে কি? আবার আপনিও যেহেতু ঢাকা থেকে এই কনফারেন্সে যুক্ত হয়েছেন, সেক্ষেত্রে যদিও আপনি এটির কো চেয়ার, মানে ঢাকাতে আসলে যা দেখেন, মানে এটির সঙ্গে যদি আপনি বগুড়ার এই আয়োজনকে যদি মেলান, তাহলে বগুড়া বা টিএমএসএস কতটুকু সফল হলো আপনার চোখে?
আচ্ছা, এটিতে প্রথমে আমি একটু বলতে চাচ্ছি যে এটি আসলে যৌথ উদ্যোগে এই কনফারেন্সটি হয়, পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ এবং টিএমএসএস মেডিকেল কলেজ। তো টিএমএসএস মেডিকেল কলেজকে আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও জানাচ্ছি, কারণ ওনাদের যে নিরলস প্রচেষ্টা ছিল সেই 1 বছর ধরে, সেটার একটা মানে সফল একটা সম্পাদন আমরা দেখতে পেয়েছি। এবং আপনি যেটা বললেন যে পাবলিক হেলথ এই কনফারেন্সটার আসলে কেন আমরা করি, আমরা কিন্তু 2013 সাল থেকে ফার্স্ট কনফারেন্সটা করা হয় এবং 2013 সাল থেকে টানা আমরা করেছি। মাঝখানে কোভিডকালীন সময়ে আমাদের 3 বছরের গ্যাপ ছিল। তো পরবর্তীতে কোভিডের সময়ও আমরা 2020 সালে একটা ভার্চুয়াল ইন্টারন্যাশনাল কনফারেন্স করেছিলাম। আচ্ছা। তো এরপরে আমরা ক্রমান্বয়ে করে যাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের 10th, এবং আমরা যে পার্থক্যটা দেখলাম, আমি বলবো যে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ সাফল্যমণ্ডিত একটা কনফারেন্স। আচ্ছা। কেন আমরা বলছি যে 1 নম্বর হচ্ছে নাম্বার অফ পার্টিসিপেন্ট। এখানে আপনার প্রায় 50 জনের মতো আন্তর্জাতিক পার্টিসিপেন্ট ছিলেন এবং 550 মতো আপনার ছিল আমাদের বাংলাদেশের পার্টিসিপেন্ট। এবং উত্তরবঙ্গের সাধারণত, যেহেতু আপনি যেটা বললেন যে ঢাকা কেন্দ্রিক সব কনফারেন্সগুলো হয়ে থাকে, তো সেখানে যেহেতু কম হয়, সেই ক্ষেত্রে টিএমএসএস মেডিকেল কলেজ কিন্তু ওই অঞ্চলে ব্যাপক মানে পরিচিত। প্রচারণা করেছেন এবং ব্যাপক সাড়া পাওয়া গেছে, যার ফলে ওখানে কিন্তু অনেকগুলো মেডিকেল কলেজ আছে, ইউনিভার্সিটি উত্তরবঙ্গে আছে, যারা ঢাকা কেন্দ্রিক আসার আগ্রহ কম তারা হ্যাঁ। হয়তো খুব স্বাচ্ছন্দ্যে সেখানে এসেছে। চলে আসতে পেরেছে। আর আমরা যেটা দেখেছি, ঢাকা থেকেও কিন্তু অনেকেই গেছেন, কারণ এখন কমিউনিকেশন বেশ ভালো। গত জুলাই মাসে আমরা গিয়েছিলাম একটা অ্যাডভান্স টিম, যে ওনারা ভেন্যুটা দেখে আসার জন্য। তো সেই অগ্রগতি দেখে আসার সময় যখন গেলাম, তখনও রাস্তা অতটা ভালো ছিল না, কিন্তু আমরা দেখলাম যে এই 4 মাসে গ্যাপে রাস্তা খুবই ভালো হয়েছে। সো কমিউনিকেশন একটা ব্যাপার ছিল, আর থাকার সুবিধাগুলো ছিল, অনেকে ফ্যামিলি নিয়ে গেছে, সেটা তাদের রিক্রিয়েশন প্লাস কনফারেন্স, সাইট সিইং ছিল, সব মিলিয়ে এটা একটা খুব ভালো একটা সম্মেলন হয়েছে। আর আমি বলবো যে আপনি যদি বলেন যে বিজ্ঞান ভিত্তিক বিষয়গুলো, তাহলে তো 14টা থিম ছিল এবং আমাদের সাব থিম ছিল, এবং আমাদের মেইন থিম যেটা ছিল সেটা ছিল লেভারেজিং হেলথ সিস্টেম ফর রেজিলিয়েন্ট, লেভারেজিং ইনোভেশন ফর রেজিলিয়েন্ট হেলথ সিস্টেম। তার মানে হচ্ছে একটি স্থিতিস্থাপক স্বাস্থ্য ব্যবস্থা উদ্ভাবনের গুরুত্বটা কি আসলে। তো আমরা তো দেখেছি যে আসলে কোভিডকালীন সময়ে নতুন নতুন ইনভেনশন, ইনোভেশন কিভাবে কস্ট ইফেক্টিভলি এই রোগটাকে প্রতিরোধ করেছে। এবং বাংলাদেশে বিশেষ করে একটি, ধরেন আমরা তো একটা উন্নয়নশীল দেশ, কিন্তু অনেক উন্নতশীল দেশের চেয়েও কিন্তু আমাদের কোভিডকালীন সময় যেভাবে মোকাবেলা করেছি, ম্যানেজমেন্ট অনেক ভালো ছিল। হ্যাঁ, সেই তো সেই পরবর্তীতে জনস্বাস্থ্য তো একটা এমন একটি বিষয় যেটি সব কিছুর সাথেই আসলে সম্পৃক্ত, এবং আপনি যে দেশের জনস্বাস্থ্য যত উন্নত, তারা কিন্তু স্বাস্থ্য খাতে তত বেশি উন্নত। তো কাজেই কিন্তু এই দিকে কিন্তু বাংলাদেশ বলেন বা অনেক দেশই কিন্তু ততটা নজর দেন না। তো আমরা আসলে জনস্বাস্থ্য যাতে মেইন স্ট্রিমে আসে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায়, যেটা আমরা দেখেছি যে কোভিড চলাকালীন সময়ে যেহেতু মেইন স্ট্রিমে আমাদের পাবলিক হেলথের উপস্থিতিটা তেমন ছিল না, বা আগে থেকেই ছিল না, যার ফলে কিন্তু আমাদের অনেক নতুন নতুন চ্যালেঞ্জ আমাদের সম্মুখীন হতে হয়েছে। তো আমার মনে হয় যে আমরা যদি এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করি, হ্যাঁ, প্রিভেন্টিভ সাইডটাকে যদি আমরা বেশি জোর দিই, যে আমরা বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, তাহলে তো আপনার একটা, আমরা যে সামনের দিকে যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার দিকে যাচ্ছি, যেটাকে ইউনিভার্সাল হেলথ কাভারেজ বলে, তাহলে আমরা কিন্তু একটা কোয়ালিটি হেলথ কেয়ার এবং সবাইকেই সেটা আমরা দিতে পারবো, যেটা মূল লক্ষ্য, যে কোয়ালিটি হেলথ কেয়ার দিলে অসুখ কম হবে এবং আমাদের দারিদ্রতার সম্মুখীনও কম হতে হবে। তো এইভাবে জনস্বাস্থ্যের গুরুত্বটাকে সবার মধ্যে তুলে আনা এগুলো লক্ষ্য ছিল। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ মতিউর রহমান। এই যে 650 পার্টিসিপেন্ট, তারা আসলে কারা? মানে তারা ডাক্তার, মানে আরো কোন কোন মানুষেরা আসলে ছিলেন আর কি যুক্ত হয়েছেন? আসলে তারা একটা ডাইভার্স রিপ্রেজেন্টেশন ছিল তাদের। এটা যারা পাবলিক হেলথ ফিল্ডের যারা মানুষ, তারা ডাক্তার, তারা পাবলিক হেলথের স্পেশালিস্ট, এক্সপার্ট, প্র্যাকটিশনার্স, ইভেন ক্লিনিক্যাল বিষয়েরও যারা প্রফেসর বা শিক্ষক, তারা এখানে ছিলেন। তারপরে যারা অ্যাসপিরেন্ট পাবলিক হেলথ স্টুডেন্ট, তারা এখানে ছিল। স্টুডেন্টদের একটা অংশগ্রহণ, খুবই একটা উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল।
এছাড়াও যারা পলিসি মেকার, বিভিন্ন মিডিয়া পার্সোনাল, মানে আমি বলতে চাচ্ছি যে এটা একটা খুব ক্রস সেকশন অফ পিপুল এখানে পার্টিসিপেশন ছিল। এই সব শ্রেণী পেশার জায়গা থেকে, বিশেষ করে সায়েন্টিফিক ফিল্ডে যাদের ইন্টারেস্ট বেশি এই ধরনের বিষয়, মেডিকেল কলেজগুলো, বিশেষ করে নর্থ বেঙ্গলের যে মেডিকেল কলেজগুলো সরকারি বেসরকারি সবগুলো মেডিকেল কলেজ থেকেই মানে অংশগ্রহণ ছিল। আমি মনে করি যে এই অংশগ্রহণটা একটা ম্যাডাম কিছুটা বলেছেন যে আমরা আসলে ঢাকার বাহিরে জনস্বাস্থ্য বিষয়গুলা, এই যে পাবলিক হেলথ ফাউন্ডেশন আসলে মানে ঢাকা কেন্দ্রিক সব প্রোগ্রামগুলো হয়েছে, ফলে উত্তরবঙ্গের যে প্রতিষ্ঠানগুলো, মেডিকেল কলেজগুলো, তাদের মধ্যে এই বিষয়গুলো অতখানি ধারণা ছিল না, বা জনস্বাস্থ্য সম্মেলন কি হয় না হয় এটা নিয়ে এই ধারণাগুলো হয়তো তাদের কোনোদিন মধ্যে ছিল শোনেও না। ইভেন স্টুডেন্ট যারা মেডিকেল স্টুডেন্ট, তারাও বিষয়গুলো নিয়ে তাদের অতখানি ধারণা ছিল না। তো আমরা আসলে এই পার্টিসিপেশনটাকে একটা উল্লেখযোগ্যভাবে পার্টিসিপেশনটাকে করানোর জন্য আমরা এটা দেখেছি যে এই জায়গাতে আমাদের আসলে কিছু এই বিষয়গুলো নিয়ে মানে কনফারেন্সের আগেই তাদের সাথে আমাদের কিছু আলোচনা হওয়া দরকার, যে এই কনফারেন্সটা এইবারে প্রথম ঢাকার বাইরে হচ্ছে এবং আলোচনা হবে, পেপার প্রেজেন্ট হবে। তো ফলে তাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে। এবং আসলে তো উত্তরবঙ্গে যে কোনো জায়গায়, বগুড়ায় আপনার মানে তারা সকালে এসে বিকালে ফিরে যাইতে পারবেন। তো ফলে এই সবগুলো বিষয় মিলেই আমরা দেখেছি এইবারের পার্টিসিপেশন, লাস্ট যে 9টা কনফারেন্স হয়েছে, সর্বোচ্চ পার্টিসিপেশন, এবং যে সায়েন্টিফিক পেপারগুলো এখানে জমা পড়েছে সেই সংখ্যাও উল্লেখযোগ্য সংখ্যা। এর আগে এত পেপার কখনো এই আগের কনফারেন্সগুলোতে পাওয়া যায়নি। এবং এই পেপারগুলো আমি বলবো যে খুবই সিগনিফিক্যান্ট পেপারগুলো জমা পড়েছে, এবং আমাদের খুবই ডিফিকাল্ট হয়েছে সায়েন্টিফিক কমিটির যে সেই পেপারগুলোকে মানে এক্সক্লুড করা। আচ্ছা, তো এটাতে যেটা হয়েছে যে আমাদের যারা স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট বা পাবলিক হেলথ স্টুডেন্ট, তাদের কাছে একটা আগ্রহ তৈরি হয়েছে যে এই ফিল্ডেও কাজ করার অনেক স্কোপ আছে। আসলে আমরা যেটা ম্যাডাম যেটা বললেন যে আমরা যদি দেখি যে 70 থেকে 80%, অ্যারাউন্ড 70% আমরা কিন্তু যে কোনো নন কমিউনিকেবল ডিজিজ বলেন বা ইভেন কমিউনিকেবল ডিজিজ তো পুরোটাই আমরা প্রিভেন্ট করতে পারি, নন কমিউনিকেবল ডিজিজ যেটার ডিসএবিলিটি, যেটার মর্টালিটি অ্যারাউন্ড 70% কিন্তু আমরা পাবলিক হেলথ অ্যাপ্রোচে এটাকে মানে কমাইতে পারি। তো এটা একটা বিশাল বিষয় যে আমরা আসলে মানে কেস বাই কেস, 1 to 1 চিকিৎসা দিয়ে তো আমরা রোগকে শেষ নির্মূল করতে পারবো না, রোগকে তো আমরা কন্ট্রোল করতে পারবো না। তাহলে এটাকে যদি আমরা কমিউনিটি আসপেক্টে যাই, এটাকে যদি প্রিভেন্টিভ আসপেক্টে যাই, তাহলে আমরা কমিউনিটির যে ইন্ডিভিজুয়াল হেলথ, কমিউনিটি হেলথ, এজ এ কান্ট্রির যে মানে হেলথ যে প্যারামিটারগুলো, এগুলো ডেফিনেটলি অনেক অনেক মানে বেটার হবে। এবং একজন হেলদি ইন্ডিভিজুয়াল ইজ এ প্রোডাক্টিভ ওয়ান, সে ইকোনমিতে যেভাবে কন্ট্রিবিউট করতে পারবে, তো সেটা দেশের জন্য, আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য খুবই দরকার। এবং এটা এই ধরনের WHO-র একটা রেফারেন্স দেখেছি যে যদি কোনো দেশ এই যে কমিউনিকেবল ডিজিজ, বিশেষ করে ভ্যাকসিনে যদি 1 টাকা ইনভেস্ট করে, এটা সেই কান্ট্রিকে 41 টাকা রিটার্ন দিবে। ইভেন একটা প্রতিষ্ঠান যদি এমপ্লয়ীদের জন্য প্রিভেন্টিভ এই আসপেক্টে তাদের হেলথ মানে হাউ টু মানে কিপ দেয়ার বেটার হেলথ, এই জন্য যদি ইনভেস্ট করে 1 টাকা, সেটা রিটার্ন 3 টাকা সেটা রিটার্ন আসবে। তো ফলে এই জায়গাতে আসলে ইনভেস্টমেন্টটা মানে দেশের জন্য, প্রতিষ্ঠানের জন্য, ইভেন ব্যক্তি পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এই বিষয়গুলো আসলে জনস্বাস্থ্য সম্মেলনে এই বিষয়গুলোই আমরা আমাদের যারা পার্টিসিপেন্ট তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, তাদের সামনে আমরা এই তথ্যগুলা বা বৈজ্ঞানিক তথ্যগুলো আমরা উপস্থাপন করেছি। এবং আমার মনে হয় যে একটা বিরাট আমরা আশা করি যে একটা পরিবর্তন আসবে এই আমাদের মেডিকেল প্রফেশনের যারা কাজ করেছেন বা যারা উপস্থিত ছিলেন। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার শারমিন ইয়াসমিন। আমি জানতে চাই যে যেহেতু এখানে অনেকগুলো দেশের পার্টিসিপেশন ছিল, মানে যারা হয়তো চেয়ার করেছেন বা স্পিকার ছিলেন, অন্য দেশের যে আলোচনা হলো, মানে বাংলাদেশ পার্সপেক্টিভেও বাংলাদেশের জনস্বাস্থ্যবিদরা আলোচনা করেছেন, জনস্বাস্থ্যের পরিস্থিতি বাংলাদেশেরটা আসলে কেমন, অন্য দেশের
তারা তো তাদের তথ্যগুলো আসলে প্রকাশ করেছেন, সেখানে আপনি কি পার্থক্য দেখেছেন? যেমন আমাদের যারা পার্টিসিপেন্ট ছিলেন তাদের মধ্যে ইন্ডিয়ার অনেকেই ছিলেন, বার্মা থেকে এসেছে, তারপরে আপনার অস্ট্রেলিয়া থেকে ছিল, এরকম বিভিন্ন দেশ থেকে ছিল। তো আমরা যেটা দেখেছি আসলে এখন যেই এরিয়াগুলা আলাপ হয়েছে, যেমন মেন্টাল হেলথ অথবা আপনার নন কমিউনিকেবল ডিজিজ, এগুলো হচ্ছে ডিজিজ বার্ডেনগুলো অলমোস্ট সিমিলার, তবে যেহেতু কিছু কিছু দেশের স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত, সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদের অবস্থা কিছুটা বেটার। কিন্তু আমাদের এখানে আরেকজন, কিন্তু আমাদের তো আবার ভ্যাকসিনেশনে তো আমরা অনেক বেশি এগিয়ে। ভ্যাকসিনেশনে আমরা আগানো আছি, হ্যাঁ সেটা ঠিক আছে। যেমন আমাদের এখানে এসেছিলেন ইয়েতে ওয়ার্ল্ড ফেডারেশন অফ পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের সিইও প্রফেসর বেটিনা বরিস, উনি একটা খুব ইন্টারেস্টিং টপিক আলোচনা করেছিলেন, সেটা হচ্ছে জিওপলিটিক্স, এটার উপরে স্বাস্থ্যের কি প্রভাব এবং এটা ইন্টারন্যাশনাল হেলথে কি প্রভাব ফেলছে এবং সোশ্যাল ডিটারমিনেন্টস অফ হেলথটাকে কিভাবে এটা এফেক্ট করছে। উনি খুব সুন্দর করে, এবং যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হিসেবে যে আমরা সুবিধাগুলো পাওয়ার কথা সেগুলো কিভাবে এটাকে সাপ্রেস করছে, এই জিনিসগুলো খুব, আমার মনে হয় এটা একটা নতুন বিষয় উত্থাপিত হয়েছে। তারপরেও ধরেন আমাদের ইউএসএ থেকে একজন কিনোট স্পিকার ছিলেন, উনি পাবলিক হেলথ লিটারেসির উপরে কথা বলেছেন, যেটাকে আমরা বলি জনস্বাস্থ্য লিটারেসি, মানে হলো সাক্ষরতা যদি বলি বা যেটাই বলেন, ইটস মোর দ্যান এডুকেশন। তার মানে প্র্যাকটিসিং লেভেলটা যখন ভালো হবে তখন কি আমরা একজনকে বলবো লিটারেট। তো সেই হিসাবে তো আমরা অনেকেই আছি হেলথ বিহেভিয়ারগুলো কিন্তু জানি বাট প্র্যাকটিস করি না। তো সেই ক্ষেত্রে তাহলে দেয়ার ইজ এ হিউজ গ্যাপ বিটুইন নলেজ অ্যান্ড প্র্যাকটিস। তো এই যে গ্যাপগুলো আছে সেগুলো কিন্তু আমাদের দেশে একটু বেশি আছে, যার ফলে আমাদের কমিউনিকেবল ডিজিজের রেটগুলা বেশি, যদিও আগের চেয়ে কমেছে, এটা হয়তো ভ্যাকসিনের কারণেই মোস্টলি এটা হয়েছে। আর কিছু ধরেন পার্সোনাল হাইজিন, স্যানিটেশন, ওয়াটার, হ্যাঁ যে সেফ ওয়াটার, এগুলো তো আমাদের আগের চেয়ে আমাদের সূচকগুলো ভালো হয়েছে, ডেফিনেটলি এগুলার একটা রোল আছে। তো আমি বলবো যে আরো কিছু জিনিস যেমন আলোচনায় এসেছে জলবায়ু, আমি সেই প্রসঙ্গে আবার আপনার কাছে আসছি, আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আবার আলোচনা ফিরছি। ডাক্তার মোহাম্মদ মতিউর রহমান, আপনার কাছে জানবো যে বাংলাদেশের মেডিকেল শিক্ষার অবস্থা একটু নড়বড়ে, আপনি তো জানেন, কারণ হচ্ছে যে আমরা ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশনও এই 2024 আসলে হারিয়ে ফেলেছি। যদিও এখানে অনেকেই দায়ী করেন, মানে যেখানে সেখানে বেসরকারি মেডিকেল হয়ে যাও, আবার সরকারি মেডিকেল কলেজেও দেখা যায় যে অনেক ক্ষেত্রে আপনার জনবলের অভাব, শিক্ষক নেই, তাদের প্র্যাকটিস করার জন্য হাসপাতাল নেই, অনেক কিছু আসলে আছে। এর মধ্যে পাবলিক আসপেক্টে এটি বড় একটা প্রোগ্রাম আসলে আপনারা করলেন। আপনাদের মেডিকেল কলেজের স্টুডেন্টদের বা শিক্ষকদের অংশগ্রহণ কেমন ছিল, বা এটি আসলে আপনারা যেহেতু উত্তরবঙ্গ নয়, বাংলাদেশের মানে একটি সর্বোচ্চ মেডিকেল কলেজ বা হাসপাতাল, আপনাদের অনেক দিক থেকে আপনাদের প্যারামিটার অনেক উপরে, মানে এটি আপনাদেরকে কতটা বেশি সমৃদ্ধ করবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এটা আমি দুটা তিনটা আসপেক্টে একটু বলতে চাই। সেটা হলো যে আমাদের মেডিকেল কলেজের থেকে আমরা এর একটা ওয়ান অফ দ্য অর্গানাইজার এবং উল্লেখযোগ্য অর্গানাইজার, আমাদের অনেকগুলো এখানে একটা অবজেক্টিভ নিয়ে আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। সেটা হলো যে আমাদের বিশেষ করে পার্টিসিপেশনের বাইরে আমি যেটা বলতে চাই যে আমাদের একটা অবজেক্টিভ ছিল যে এই ধরনের ইন্টারন্যাশনাল কনফারেন্সের একটা এক্সপোজার টিএমএসএস মেডিকেল কলেজ পরিবারের হওয়া দরকার। এখানে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারাই আছে, যে তারা যে যাতে করে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এটা কিভাবে শুরু এবং শেষ হয়, কিভাবে অর্গানাইজ করতে হয়, সেটা একটা বড় ধরনের একটা বিষয়। তখন ভবিষ্যতে আমরা এই ধরনের অনেক প্রোগ্রাম করার আমাদের প্ল্যান পরিকল্পনা আছে। তো ফলে আমাদের এই বড় একটা এক্সপোজারের জায়গা আমরা এটা মনে করেছি এবং সেটা আমরা সফলভাবে এটা আমরা করেছি। আমি উল্লেখ করতে চাই ডেফিনেটলি আমাদের নির্বাহী পরিচালক মহোদয় প্রফেসর হোসনে আরা বেগম, তার সার্বক্ষণিক তার এটার প্রতি যে তার একটা ইন্টারেস্ট, সেটা আমাদেরকে অনেকখানি এই কাজটা করার ক্ষেত্রে আমাদের সাহস জুগিয়েছে। পাশাপাশি আমাদের প্রফেসর ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, যিনি এই কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, ম্যাডাম সহসভাপতি ছিলেন, এবং সেটার লিডারশিপ, এই বিষয়গুলো আমাদেরকে এই প্রোগ্রামটা অর্গানাইজ করতে সহযোগিতা করছে। আর পাশাপাশি পাবলিক হেলথ ফাউন্ডেশনের চেয়ারম্যান
তারপরে তার বোর্ডের এবং যারা সদস্যবিন্দু, তারা যেহেতু 9টা প্রোগ্রাম করেছেন, ফলে তাদের কাছ থেকে আমরা ইনর্মাস এই বিষয়টাতে সহযোগিতা পেয়েছি। সব মিলে আমাদের একটা বড় এক্সপোজার হয়েছে যে ঢাকার বাহিরে একটা সাকসেসফুলি বগুড়ার মতো একটা জায়গায় এই ধরনের কনফারেন্স কিন্তু আরো স্পেসিফিক যদি আমি জানতে চাই যে টিএমএসএস এর যারা শিক্ষক বা স্টুডেন্ট, মানে তাদেরও ব্যক্তিগতভাবে একটা লাভ আছে সেলফ প্রতিষ্ঠান। আমি আসছি ওই জায়গায়, এটা একটা দিক ছিল। আরেকটা হলো যে পার্টিসিপেশন, এবং টিএমএসএস মেডিকেল কলেজের অনেক শিক্ষকরা পরে আমাদেরকে মানে এত পরিমাণ তাদের অংশগ্রহণটাও ছিল উল্লেখযোগ্য। প্রথমের দিকে তাদের আমি লক্ষ্য করেছি একটা কনফিউশন, একটা ডিলেমার মধ্যে তারা ছিলেন। তারপরে আস্তে আস্তে যখন এটা দৃশ্যমান হচ্ছে, তখন তাদের আগ্রহটা অনেক বেড়ে গেছে। আমরা অনেককেই পরে আর শেষে আমরা স্কোপ দিতে পারিনি। আমাদের স্টুডেন্টদের মধ্যেও তাই, যদিও ওই সময়টা স্টুডেন্টদের সবার পরীক্ষা চলতেছিল, তারপরেও স্টুডেন্ট তার মধ্যে থেকেও তারা এখানে অংশগ্রহণ করেছে। ইভেন আমরা পরে তাদেরকে মানে ফিজিক্যালি অংশগ্রহণ করাইতে পারিনি, আমরা তাদের ভার্চুয়ালি আমরা বলেছি তোমরা ভার্চুয়ালি থাকো, তোমরা সবগুলো ইভেন্টে তোমরা অংশগ্রহণ, তারা ভার্চুয়ালি ছিল। তো ফলে মানে তাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে, এবং এটাকে সামনে রেখে শুধু জনস্বাস্থ্য সম্মেলন না, অনেক ডিপার্টমেন্ট বা বিষয়ভিত্তিক এই ধরনের আন্তর্জাতিক সম্মেলনও কিন্তু আমাদের মেডিকেল কলেজের যারা সিনিয়র প্রফেসর তারা চিন্তা করছেন যে আমরা এখানে তো এটা আমরা করতে পারি। তো এটা একটা সফলতা হলো, মানে এই আসপেক্টের বা এত বড় পরিধির প্রোগ্রাম কি আর হয়েছে এর আগে আপনারা আয়োজন করেছেন? হ্যাঁ, এই এত বড় পরিসরের আয়োজন 700-800 পার্টিসিপেশন নিয়ে ইন্টারন্যাশনাল কনফারেন্স এর আগে এই সারা বাংলাদেশ সারা দুনিয়ার মানুষদের আমরা করিনি, টিএমএস মেডিকেল কলেজ করেনি। মানে এক্ষেত্রে তো আপনাদের আসলে মানে ট্রান্সপোর্টেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আবার আপনাদের মেডিকেল কলেজেও তো মানে অ্যাকোমোডেশন আছে আর কি, রাখার বা মমইন আছে, সব মিলিয়ে আপনাদের জন্য সুবিধা হয়েছে, ক্যাপাসিটি বিল্ড আপ হয়ে গেছে, এখন আপনারা চাইলে অনেক কিছুই আসলে করতে পারেন আর কি। অধ্যাপক ডাক্তার শারমিন ইয়াসমিন, আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ, আপনি জানেন যে বারবার চ্যাম্পিয়ন হচ্ছে দূষণে, এটি আমাদের জন্য লজ্জার আসলে। এবারও আমরা কিছুদিন আগেও আমরা একে ছিলাম, এখন হয়তো আবার নয়াদিল্লি আসলে দূষণে 1 নম্বরে, কিন্তু আমরা খুব কাছাকাছি অবস্থায় আছি, এবং শীতকাল আসলেই বা এই যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সময় আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। জলবায়ু একটি গুরুত্বপূর্ণ বিষয়, সারা পৃথিবীর মানুষ বা রাষ্ট্রপ্রধানরা এটিকে আসলে গুরুত্ব দিচ্ছে, কপের সম্মেলন হচ্ছে খুব গুরুত্ব সহকারে। এটি ছাড়াও আমাদের খাদ্যের যে ভেজাল বা অন্যান্য যত ধরনের দূষণ, এগুলো আসলে এই জনস্বাস্থ্য সম্মেলনে কতটা গুরুত্ব পেয়েছে বা আসলে কি আলোচনা হয়েছে এখানে? আমাদের যেটা জলবায়ু দূষণের জন্য তো আসলে সব কিছুই পরিবর্তিত হচ্ছে, আমাদের পানি থেকে শুরু করে এয়ার অ্যান্ড এভরিথিং, এনভায়রনমেন্টে যা যা কিছু আছে, খাদ্য থেকে শুরু করে সব কিছুই আর কি। তো আমাদের কিন্তু কিছু অ্যাবস্ট্রাক্ট প্রেজেন্ট হয়েছে যেগুলো হচ্ছে এয়ার পলিউশনের উপরে, তারপরে কিছু আপনার প্রেজেন্ট হয়েছে যেগুলো আমরা খুব এখন যে ফাস্ট ফুড যেগুলো তৈরি হয় এবং সেখানে যে আমাদের ট্রান্সফ্যাটগুলো আমরা খাচ্ছে, এবং এটা থেকে যে এনসিডিগুলো হচ্ছে, অসংক্রামক ব্যাধিগুলো হচ্ছে বা স্থূলতা হচ্ছে, মানে এগুলো কিন্তু অনেক আলোচিত হয়েছে, এবং সেগুলো যে প্রিভেন্টেবল সেইগুলোর উপরে গুরুত্ব দিয়ে কি আপনার কমিউনিটি লেভেলে কি করা যায় সেগুলোও কিছু রিকমেন্ডেশন এসেছে। তো এগুলো আসলে এখন পলিসি লেভেল। পেপারগুলোকে আসলে বাংলাদেশের পক্ষ থেকে প্রেজেন্ট হয়েছে নাকি ইন্টারন্যাশনাল যারা ছিলেন তারাও করেছেন? না, দুই পক্ষ থেকেই হয়েছে। তো এখন যেটা দেখা গেছে যে আমাদের আসলে ঢাকা শহর, আপনি যেটা বললেন বা ঢাকা শহরের কথা যদি বলি, আমরা 1-2 মধ্যেই কিন্তু আছি, এবং আমরা কোভিডকালীন সময় আমরা মাস্ক পরেছি, কিন্তু কোভিড পরবর্তীকালে মাস্ককে আমরা ছেড়ে দিয়েছি। কিন্তু এখন যেটা বলছে, মানে যেটা বলা হয়েছে ওই আপনার ওই প্রেজেন্টেশনেও যেটা উঠে এসেছে, আসলে মাস্ক সবসময় আমাদের পরে থাকতে হবে, আমাদের দেশের মতো এরকম যেখানে বায়ু দূষণ একটি বড় ব্যাপার। তো কাজে সেটা হলে কিন্তু আমরা অনেক যেগুলো এয়ার পলিউটেন্ট থাকে এগুলো থেকে নিজেদের বডিকে মুক্ত রাখতে পারবো। মানে এটি আপনার একটি অ্যাসপেক্ট বা আলোচনা হয়েছে, কিন্তু আমি জানতে চাই যে বাংলাদেশে দূষণের ক্ষেত্রে কিন্তু ভারতেরও একটু অবদান আছে, মানে অনেক দূষণ কিন্তু আমরা সেখানকার
আসলে পাচ্ছি। বাতাসকে তার আমরা আসলে আটকে রাখতে পারি না, এটি যেমন একটি ব্যাপার। আবার হচ্ছে যে বাংলাদেশের পক্ষ থেকেও যে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন বা যে কারণে হচ্ছে সেটিকেও আসলে যানবাহনগুলো। কমানোর জন্য বা এই বিভিন্ন সময়ের যে খারাপ যানবাহন যেগুলো আসলে ডেট এক্সপায়ার করেছে সেগুলো আমরা আসলে তুলতে পারছি না, সেগুলোর বিষয়ে আসলে আলোচনা হয়েছে কিনা? সেগুলো হয়তো অতটা উঠে আসেনি, একটু কমই মানে এসেছে। ব্যক্তিগত দিক হ্যাঁ। থেকে কি কি করা দরকার সেই বিষয়ে আলোচনা বেশি হয়েছে। সেগুলো আলোচনা হয়েছে অ্যাজ এ হোল। ডাক্তার মতিউর রহমান, আপনার কাছে জানতে চাই যে ইন্টারেস্টিং তো অনেক বিষয় ছিল, এই যে 14টা থিম ছিল, মানে আপনাকে কোনটা বেশি টেনেছে বা আপনার কাছে কোন আলোচনাগুলো নতুন মনে হয়েছে? আমি বলবো যে পাবলিক হেলথ লিটারেসি এটা একটা মানে আমার কাছে আমার মানে আমি যা ধারণা করেছিলাম তার চেয়ে অনেক বেশি কিছু ওখান থেকে আমরা পেয়েছি। এটা একটা জায়গা। আরেকটা জায়গাতে আমি মনে করি যে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেটা আপনি বলতে চাচ্ছিলেন কিছুটা রেগুলেশন বা পলিসি এই আঙ্গিকে, সেখানে ছিল একটা হেলথ পলিসি গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। এই জায়গাটা আমার কাছে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা। আমরা আসলে মানে আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটাতে আমাদের আরও অনেক বেশি কিছু প্র্যাগমেটিক্যালি এটা আমাদের এই জায়গাগুলোকে অ্যাটেনশন দেওয়া দরকার। আর এর বাইরে যেগুলো থিমগুলো ছিল সবই গুরুত্বপূর্ণ, সাব থিমগুলো ছিল পাবলিক হেলথের এরিয়ায়। তবে এই আমার কাছে, এবং আরেকটা জায়গা হলো হেলথ সায়েন্স ইথিক্স। এই জায়গাটা দেখলাম যে এখানে মানে কোনো পেপার আসেনি, তার মানে এটা একটা আনটাচড এরিয়া আমার কাছে মনে হয়েছে। যদিও এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা যে আসলে এই সায়েন্সের ইথিক্সগুলা যদি কি হবে, আমরা কি হবে, এটা কিভাবে আমরা ধারণ করি, কিভাবে লালন করি, কি সেটাও তো আসলে আমরা জানি না। তো এই জায়গাটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, বাট এখানে আনফর্চুনেটলি মানে রেসপন্স খুবই নাই। তার মানে এখানে কাজ করার একটা খুবই স্কোপ আছে আমি মনে করি। আর কিছু কিছু এরিয়ায় অনেক পেপার জমা পড়েছে এবং সেখানে অনেক ধরনের রিকমেন্ডেশন আসছে। এগুলো স্পেসিফিক ফিল্ডের যারা মানুষ তারা রিকমেন্ডেশনগুলোকে আরও চমৎকারভাবে এখানে প্রেজেন্ট করতে পারে। এটা হইতে পারে ভবিষ্যতে যে এই প্রত্যেকটা থিমের উপরে রিকমেন্ডেশনগুলো যেগুলো এসছে বা ফাইন্ডিং যেগুলো এসছে সেটা ডিসেমিনেশনের জন্য একটা প্রোগ্রাম আগামীতে আমরা করার প্ল্যান আছে। হয়তো সেটা হলে আপনাদেরকে প্রত্যেকটা থিমের বিষয়ে যে ফাইন্ডিংগুলো সেগুলো আমরা আরও স্পেসিফিকভাবে শেয়ার করতে আমরা পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক ডাক্তার শারমিন ইয়াসমিন, আপনার কাছে জানতে চাই যে এই যে আলোচনা 10 বছর ধরে হচ্ছে, 2013 সাল থেকে শুরু হলো, বাংলাদেশ এটি ইনিশিয়েট করেছে এবং ঢাকার বাইরে বা ভেতরে বিষয়টি আলাদা, কিন্তু আপনারা তো 10 বছর থেকে কাজটি করছেন। মানে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে আমাদের বেনিফিট কতটুকু হলো? না, এটা তো আসলে মেইনলি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা এবং নলেজ শেয়ারিং, এক্সপেরিয়েন্স এন্ড মানে নলেজ আমার শেয়ারিং। কথা হচ্ছে যে 10 বছর থেকে হয়েছে মানে অনেক আসপেক্টে আসলে আলোচনা হচ্ছে। মানে এটি রাষ্ট্র বা কতটুকু নিচ্ছে বা আমাদের পলিসি মেকাররা কতটুকু নিল বা যারা পার্টিসিপেট করছে তাদের সচেতনতায় বা কতটা বৃদ্ধি হলো বা তারা যে ইনস্টিটিউটে কাজ করেন তাদেরকেও কতটা আসলে ওরিয়েন্টেশন সেরকম করাতে পারলো ভবিষ্যতে। হ্যাঁ, একটা যেটা হচ্ছে আমার মনে হয় কি যে আমাদের এই প্ল্যাটফর্মটা হচ্ছে আমরা নবীনদেরও সুযোগ থাকে, আবার যারা অভিজ্ঞ তারাও আসে। সো কম্বিনেশন অফ বোথ ইয়াং অ্যান্ড এক্সপেরিয়েন্সড রিসার্চার্স অ্যান্ড আদার প্রফেশনালস এটা থাকছে। তো যেখানে এটা আমার যেটা মনে হয় নতুন যারা আসছে তাদের ক্ষেত্রে আমি বলবো তাদের উৎসাহটা অনেক থাকে। তারা মনে হয় কি যে তাদের নিজেদেরকে আবিষ্কার করে। আমি এরকম অনেককে জানি আমাদের এখানে প্রথম পেপার প্রেজেন্ট করেছে এবং হয়তো পরবর্তী 5 বছরের মধ্যে দেখলাম সে কিন্তু রিসার্চ আরও কয়েকটা করে সে 2-3টা বাইরে কিন্তু প্রেজেন্ট করে এসেছে। সে পিএইচডিতে ঢুকেছে এবং পিএইচডি চলাকালীন সময় থিসিসটা আবার 3টা দেশে প্রেজেন্ট করে এসেছে। কাজে বাট আমাদের ওইটা ছিল তার একটা স্টার্টিং পয়েন্ট। তো এই জিনিসগুলো দেখলে আমাদের আসলে খুব ভালো লাগে। আরেকটা জিনিস যেটা আমার মনে হয় কি যে এই কনফারেন্সগুলোর একটা যেটা আমি বলবো দুর্বলতা, যে আপনি যেটা বললেন যে কতটুকু আমরা আসলে পলিসি লেভেলে রিচ করতে পারি,
এটা কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ এখানে একটা রাজনীতিকরণের হ্যাঁ, বিষয় হ্যাঁ, আছে, মানে আছে, দেশের হ্যাঁ, হ্যাঁ, রাজনীতির বাতাস যদি স্বাস্থ্যকর না হয়, Right, আপনি হ্যাঁ। অনেক রিকমেন্ডেশন দিলেও আসলে সেটি পলিসি মেকাররা কোনোভাবে Exactly, নেন না আর কি। আপনি হ্যাঁ। আপনার মতো আলোচনা করলেন, তাতে আলোচনা করে রাষ্ট্রের কি? যাচ্ছি, হ্যাঁ, কারণ আমরা কিন্তু কমন থিমগুলো তো প্রতিবারই থাকে। ধরেন যেই কমন বিষয়গুলো আছে জনস্বাস্থ্যের, নিউট্রিশন বলেন, নন কমিউনিকেবল ডিজিজ, কমিউনিকেবল ডিজিজ, তারপরে আছে আপনার হেলথ সিস্টেম, হ্যাঁ, এগুলো তো ক্লাইমেট চেঞ্জ, এগুলো সব সময় আছে। কিন্তু আমরা আসলে পলিসি লেভেলে যে অ্যাডভোকেসির পর্যায়টা, সেই দিক থেকে আসলে আমরা মনে হয় এখনো অতটুকু সাফল্য পাইনি আর কি। কিন্তু সেক্ষেত্রে যারা পলিসি মেক করবে, তিনি হ্যাঁ। যে মন্ত্রণালয়েরই হোক বা রাষ্ট্রের যে পর্যায়ে থাকুক না কেন, তাদেরকে আসলে এটার সাথে ইনভলভ করা উচিত। Involve করতে। আমরা যদি আছে চেষ্টা মানে করি। হয়তো স্বাস্থ্যের হ্যাঁ। বর্তমান প্রতিমন্ত্রী হয়তো গেছেন বা গেছেন, আরো হ্যাঁ, অনেকগুলো হ্যাঁ, অ্যাসপেক্ট আরো, থেকে আসলে right. নেওয়া উচিত। আমার পরিবেশের কথা বললে আপনার তো এখন পরিবেশ অধিদপ্তরকেও যুক্ত করা হ্যাঁ, লাগবে। জি, জি, আমরা চেষ্টা করেছি মানে এরকম কনসার্ন অথরিটিকে নেওয়ার আর কি। অথরিটিকে তবে নেওয়া এটি আরো দরকার আর কি। জি, জি, যেমন আমাদের জিডিএম এর উপরে জেস্টেশনাল ডায়াবেটিস ম্যালের গর্ভকালীন সময় যে মায়ের ডায়াবেটিস হয়, এখানে পেশেন্ট এম্পাওয়ারমেন্ট করে, মানে পেশেন্টকে এডুকেট করে সে নিজে কিভাবে ডায়াবেটিসটাকে ম্যানেজ করতে পারে, এইটার একটা মানে মডেল ওখানে উপস্থাপন করা হয়েছে। প্রফেসর ফাতেমা আশরাফ, এটা ওনার ব্রেইন চাইল্ড, তো উনি এটা প্রেজেন্ট করেছেন এবং উনি একটা রিসার্চও চলেছে এবং এটা থেকে কিন্তু দেখা গেছে যে এই ব্যবস্থাপনায় আপনার অনেক ভালো আউটকাম আসে, বোথ ম্যাটার্নাল সাইড, ফিটাল অ্যান্ড নিউন্যাটাল আউটকাম খুব ভালো হয়। তো কাজেই এটা একটা নতুন জিনিস। এটা আমাদের যেমন ডিজিএফপি ছিলেন, ডাইরেক্টর জেনারেল অফ ফ্যামিলি প্ল্যানিং, উনি উপস্থিত ছিলেন, উনি একজন ডিসকাসেন্ট ছিলেন সেখানে। তারপরে ওজিএসবির চেয়ারপারসন ছিলেন, এরকম অনেকেই ছিলেন। কিন্তু কিন্তু আমি এখন বলছি যে মানে এই সোসাইটিগুলোর যারা চিফ, তাদের থেকেও রাষ্ট্রীয় পর্যায়ের লোকগুলোকে এখানে ইনভলভ করলে, Involve যেমন আমরা করা, একটা সাধারণ প্রতিবেদন করার সময় কিন্তু রাষ্ট্রের একটা পক্ষকে আসলে রাখি, অবশ্যই, হ্যাঁ। তার অন্তত জানা প্রয়োজন আর কি। হ্যাঁ, ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ মতিউর রহমান। আমি জানতে চাই যে টিএমএসএস আমার নিজের দেখা হয়েছে, আমরা অনেক বেশি প্রোগ্রাম সরেজমিনে গিয়ে করেছি আপনাদের বিভিন্ন ক্যান্সার সেন্টার নিয়ে বা বিভিন্ন বিভাগ নিয়ে আসলে কাজ করেছি। আমি জানতে চাই যে টিএমএসএস এর অর্থনৈতিক সক্ষমতা থাকার কারণে ঢাকার অনেক সেন্টারেও যা কিছু নেই, আপনারা অনেক কিছু করেছেন। বাংলাদেশের সব থেকে আপনাদের শয্যা সংখ্যা বেশি, বাংলাদেশের বড় বড় প্র্যাকটিশনার যারা আছেন, শিক্ষক যারা আছেন, তাদেরকে আপনারা এটার সঙ্গে যুক্ত করেছেন। কিন্তু বিশ্ব জনস্বাস্থ্য সম্মেলনের পরে আপনার স্বাস্থ্য সেক্টরের প্রধান হিসেবে টিএমএসএসকে আপনার দেখা যে অর্থনৈতিক সক্ষমতা থাকার পরেও আমরা হয়তো একটা লিনিয়ার মেশিন কিনে ফেলছি বা লিনেক, আমি আসলে নাম হয়তো ভুল বলতে পারি, কিন্তু পাবলিক হেলথ আসপেক্টে আপনাদের গ্যাপগুলো কোথায় আছে বা সেটি ফিল আপ করার কতটা প্রয়োজনীয়তা আছে? হ্যাঁ, ধন্যবাদ। আপনি যেটা বললেন যে অর্থনৈতিক সামর্থ্য থাকলেই এই ধরনের কাজ কেউ করবে, আমি এটা পুরোপুরি এর সাথে সেটার সাথে আমি একমত অবশ্যই। এটা হলো একটা ভিশন, একটা মানুষ বা একটা প্রতিষ্ঠানের ভিশন যে তারা কি করতে চায়। তো সেটা আমি মনে করি যে টিএমএসএস এর এই ভিশন থেকেই কিন্তু এটা এসছে। যে আমি আপনাকে শুধু বলতে চাই যে আমরা বোধহয় বছর 10 আগে আমি প্রফেসর হোসনেরা ম্যাডাম এবং আরও আমাদের টিএমএসএস এর টিম আমরা ভেলোরে গিয়েছিলাম, মানে চেন্নাই গিয়েছিলাম অন্য একটা পারপাসে। আমরা ভেলোর ভিজিট করেছিলাম, সিএমসি ভেলোর। তো তখন সেখানকার যেখানে বাংলাদেশের রোগীরা সব থেকে বেশি যায়, এটার ইতিহাস যখন আমাদের সামনে ওটা আলোচনা হলো, একটা প্রত্যন্ত গ্রাম, সেখানে একটা মানে হেলথ সিটি তৈরি হয়েছে। আসলে ওই জায়গাটাও কিন্তু আমাদেরকে ইন্সপায়ার করেছে যে টিএমএসএস এটাও একটা মানে একটা একদম প্রান্তিক এটা বলবো শহর এবং গ্রাম। তো আমাদের প্ল্যান আসলে এইরকম যে একটা হেলথ ট্যুরিজম ওখানেও হোক ইন কান্ট্রি, এবং তার আঙ্গিকেই কিন্তু ধরেন বিভিন্ন যে মমইন হোটেল বা অন্যান্য যে ফ্যাসিলিটিগুলো ক্রিয়েট করেছে টিএমএসএস, সেগুলো কিন্তু পার্ট অফ দিস। এবং আমাদের ফোকাসটা আমরা করতে চাই যে ডিজিজগুলো নিয়ে মানুষ দেশের বাইরে যাচ্ছে। আজকেও একটা আলোচনা আছে যে বিদেশগামিতা, যে রুগীদের কেন বিদেশে যাচ্ছে। তো আমরা আসলে ওই জায়গাগুলোকে একটু ফোকাস করতে চাই যে রোগে মানুষ দেশের বাইরে যাচ্ছে। ইভেন উত্তরবঙ্গের মানুষ যাদের পার ক্যাপিটা ইনকাম কম অন্য রিজনের চেয়ে, তারাও তাদের জমি জমা যতটুকু সম্পদ আছে বিক্রি করে দেশের বাইরে যাচ্ছে। তো সেই জায়গাটাতে টিএমএসএস বিশেষ করে ক্যান্সার, হার্ট, কিডনি, ট্রমা, এই জায়গা নিয়ে আমাদের একটা ফোকাস আছে।
এবং যেটা আপনি বললেন যে জনস্বাস্থ্য আসপেক্টে আমরা কি করি, আমি আপনাকে বলতে পারি যে আমাদের ক্যান্সার সেন্টার একটা কমপ্লিট সেন্টার। এটা একদম মানে কমিউনিটি লেভেলে অ্যাওয়ারনেস থেকে শুরু করে আর্লি ডিটেকশান, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, মানে অল আসপেক্ট ট্রিটমেন্ট। আমরা অনেক সেন্টার দেখি যে তারা শুধু সলিড টিউমারগুলা যারা রেডিওথেরাপি দেয়, কিন্তু যেটা মানে ব্লাড বা ব্লাড রিলেটেড ক্যান্সার সেটা হয়তো ট্রিটমেন্টের ফ্যাসিলিটি ওখানে নাই। ইভেন আমাদের এখানে এই ফ্যাসিলিটিগুলো আছে, তার সাথে মলিকুলার লেভেলে ডিএনএ বা জেনেটিক লেভেলে ক্যান্সারের যে মানে তার যে আগে থেকে প্রেডিকশন করা যে তার কি ধরনের ফ্যামিলিয়ার ডিসপোজিশন কি আছে, জেনেটিক ডিসপোজিশন, যাতে তার ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার এগুলো হওয়ার পসিবিলিটি কতটুকু মানে আছে। এইটা তো আপনাদের সক্ষমতা আছে, আমি বলছি যে মানে এই আসপেক্টগুলোতে আসলে মানুষকে সচেতনতার ক্ষেত্রে কমিউনিটি লেভেলে মানে এই ক্ষেত্রে আপনাদের কি মেকানিজম আসলে আছে? আমাদের মেকানিজম যেটা হলো যে আমাদের মানে একটা হলো যে প্রাইমারি হেলথ সেন্টার, আমাদের সারা বাংলাদেশেই কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে একটা ব্যাপক কাজ আছে। আমাদের প্রত্যেকটা অফিসের সাথে একটা প্রাইমারি কেয়ার সেন্টার আছে এবং ওখানে আমাদের জনবল আছে। তারা আমাদের যে টিএমএসএস-এর বেনিফিশিয়ারি এবং কমিউনিটিদেরকে বিভিন্ন ধরনের আমাদের নির্ধারণ করা আছে হেলথ মেসেজগুলা, এবং এই কোন ধরনের বিষয়গুলো কখন আমরা প্রায়োরিটি দেই সেই মেসেজগুলো তারা ওখানে দিচ্ছে। এবং সেই রেফারেল সিস্টেম আমাদের হসপিটাল, সেকেন্ডারি টার্সিয়ারি লেভেলের হসপিটালের সাথে একটা রেফারেল লিঙ্কেজ আছে। এবং মানে এটা, এবং আমাদের যারা স্পেশালিস্ট তাদেরকেও কিন্তু আমরা কমিউনিটিতে নিয়ে যাচ্ছি, তাদের এই কমিউনিটি আসপেক্টে ডিজিজগুলোকে মেনশন করার জন্য, যেটা প্রত্যেকটা ডিজিজের সাথে একটা পাবলিক হেলথের একটা আসপেক্ট আছে। একজন মানুষ যদি তার লাইফস্টাইলে, তার খাদ্যাভ্যাস, তার যদি ডিসিপ্লিন, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই জিনিসগুলো যদি একভাবে লিড করে, তার অনেক ধরনের কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ সম্মেলনটা হলো, আপনারা হয়তো আরো অনেক নতুন অনুষঙ্গ হয়তো পাবেন এগুলো যুক্ত করবার জন্য। ডেফিনেটলি আমরা সেটা নিয়ে কাজ হচ্ছে যে আমাদের ফাইন্ডিংগুলোকে আরো মানে ওখান থেকে এক্সট্রাক্ট করে আরেকটা পেপার তৈরি, তখন আমরা অনেক কিছু আমাদের এক্সিস্টিং কাজের মধ্যে সেগুলোকে আমরা যোগ করতে পারবো। আপনাকে ধন্যবাদ। আমরা আবারও বিরতি, অর্থাৎ শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক ডাক্তার শারমিন ইয়াসমিন, আপনার কাছে আমি বিরতির আগে জিজ্ঞেস করছিলাম যে পলিসি মেকাররা সত্যিকার অর্থে যারা কাজ করবেন, যারা জানলে মানে একজন ব্যক্তি জানলে অ্যাকশন যত বেশি, আমার হয়তো 600 লোক জানলে অত অ্যাকশন নেওয়া যায় না অনেক ক্ষেত্রে, সেই জায়গাতে আপনারা বলছেন যে তাদেরকে ইনভলভ করা। কিন্তু মানে একটি বিস্কিটে যে কত পরিমাণ চিনি আমি দিচ্ছি বা কত পরিমাণ লবণ দিচ্ছি, আমরা একটা গবেষণায় দেখলাম, সত্য মিথ্যা জানি না, যে পৃথিবীতে কোটি কোটি মানুষ শুধু চিনির পরোক্ষ প্রভাবে মারা যাচ্ছে, প্রত্যক্ষ পরোক্ষ। মানে এই যে ডিরেক্ট যে সম্পর্কগুলো, হেলথ হ্যাজার্ড যেগুলো আসলে আছে, মানে এই পাবলিক হেলথ ফাউন্ডেশনের সাথে তাদেরকেও যুক্ত করা, আপনাদের তথ্যগুলো তাদের কাছে দেয়া, তারা হয়তো স্বপ্রণোদিত হয়ে আপনাদের কাছে আসবে, এই জায়গাতে ভবিষ্যতে কি করা যেতে পারে? এখানে আসলে আমার যেটা মনে হয় যে পলিসি লেভেলে তো ধরেন সবাই তো দীর্ঘ সময় জুড়ে থাকছেন না, পরিবর্তন হচ্ছে খুব ফ্রিকোয়েন্টলি, হয়তো কেউ 6 মাস 1 বছর। তো এই সময়ে এরকমভাবে যদি নিয়োগটা হয় তাহলে কিন্তু কাজের যে মনোযোগ হয় না। কিন্তু আমি যদি বলি যে বাংলাদেশের একটা গ্রুপ, যেমন আমাদের হচ্ছে মাদার অর্গানাইজেশন, মনে করেন সিটি গ্রুপ, তারাও তো এরকম অনেক পণ্য তৈরি করছে, তাদেরকেও যদি আপনি কোনো একটা সেশন তাদের জন্য রেখে, এরকম যারা আছে আর কি, তাদেরকেও কিন্তু একটা মেসেজ দেওয়ার ব্যাপার আছে, সেটা বলছি। এটা আমরা কিন্তু কয়েকটা প্রোগ্রামে করেছি, একটা সেশন যেমন গেইন, একটা ইন্টারন্যাশনাল একটা যেটা ফুড রিলেটেড কাজ করে আর কি, তাদেরকে আমরা ইনভাইট করেছি, সেখানে পেপার প্রেজেন্ট হয়েছিল। তো এটা আসলে করা যায়, এটা আসলে হ্যাঁ, এটা অবশ্যই এটা একটা ভালো সাজেশন বলেছেন যে আমরা ন্যাশনাল যেই প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে করা যায়। এবং আসলে আমাদের দেশে যেটা হয় যে মনিটরিংটা তো সেরকম হয় না, কোয়ালিটি কন্ট্রোল হয় না এখন এতগুলো, এবং সেগুলোর আদৌ অনুমোদন আছে কি না সেই ব্যাপারও কাজে এটা একটা টোটাল একটা সিস্টেমের একটা ব্যাপার। কনফারেন্সের মতো হচ্ছে, তারা যা মতো করে বানাচ্ছেন, রাষ্ট্র একভাবে চলছে। এমন যদি হয় যে ধরেন বিভিন্ন জায়গায় যে রিসার্চগুলো হচ্ছে, কি রেজাল্ট আসলো, এক জায়গায় যদি সেগুলো গভর্নমেন্ট থেকে কালেক্ট করে কি রিকমেন্ডেশন আসলো, কাজে এটা একটা হিউজ একটা প্রসেস।
তো এই এবং প্রসেস এটা রাষ্ট্রকে নিজেকেই দায়িত্ব নিয়ে করা দায়িত্বটা আর কি। নিতে হবে। বা হ্যাঁ। এই যে জনস্বাস্থ্য সম্মেলনের সাথে পাবলিক হেলথ ফাউন্ডেশন যাই করুক না কেন, Exactly. রাষ্ট্র নিজেই স্বপ্রণোদিত হয়ে এটার সঙ্গে যুক্ত হয়ে যুক্ত যাওয়া। হয়, হ্যাঁ সেটাই আমার মনে হয় এই জিনিসগুলো আলাদা করে এগুলোর কিছু আমার সেল মনে হয় খোলা যে মানে উচিত। হ্যাঁ। আমার মনে হয় যে যেহেতু আপনারা কনফারেন্স সফল করতে পারছেন, জি। ইভেন ঢাকার বাইরেও হয়তো এটা খুব সব থেকে ভালোভাবে সম্পন্ন হলো, এখন ওই জায়গাগুলোতে আলোচনা করা দরকার যে নেক্সটে আমরা আসলে কাদেরকে নিলে অ্যাকশনটা অনেক বেশি ভালো হবে আর কি। হ্যাঁ জি। আমি ডাক্তার মোহাম্মদ মতিউর রহমান আপনার কাছে জানবো যে আবারও বলছি যে টিএমএসএস কে দেখা আমাদের বিভিন্ন আপনাদের বিভাগকে দেখা, আলাদা আলাদা সেন্টারকে দেখা। আপনাদের নির্বাহী পরিচালক একদিন বলছিলেন যে আমরা হার্ট ট্রান্সপ্লান্টেরও আসলে স্বপ্ন দেখছি। এই যে আপনারা এত কিছু করছেন, এত কিছু বগুড়াতে যে হয়েছে, তারপরেও বগুড়ার মানুষও, ওই পঞ্চগড়ের ঠাকুরগাঁর মানুষও কিন্তু ওইখান থেকে সরাসরি আবার ঢাকায় চলে আসছে। সেক্ষেত্রে আপনাদের যা কিছু আছে এটি আসলে মানুষকে কতটুকু জানানো সম্ভব হয়েছে, বা মানুষের এখানে আস্থারও কোনো সংকট আছে কিনা, এখানে আবার মিডিয়াও ঢুকে পড়তে পারে কিনা এটিকে আসলে সহজ করবার জন্য? ধন্যবাদ। আসলে ডেফিনেটলি মানুষের আস্থা এটা একটা খুব বড় একটা বিষয়, এবং যেটা হলো যে আমরাও যেটা চেষ্টা করছি এই জায়গাতে, একটা প্রতিষ্ঠান দীর্ঘদিন থেকে একটা সার্ভিস দিয়ে আসতেছে, আরেকটা প্রতিষ্ঠান নতুন করে একটা সার্ভিস ওই সার্ভিসটা শুরু করেছে। ফলে মানুষের এই একটা ইনার্শিয়া এটা কাজ করে যে প্রতিষ্ঠান অনেক দিন দিয়ে কাজ করছে, সে ভালো, এই বিষয়গুলোতে ভালো। তো আমরা বিশেষ করে আমি ক্যান্সারের কথা আমি বলি, যদি ক্যান্সার সেন্টার, আমাদের সেন্টারটা খুবই মানে জাস্ট শুরু হয়েছে, বোধহয় 1.5 বছর বা 2 বছর হলো। কিন্তু আমরা যদিও হয়তো পাবলিসিটি ওই পর্যায়ে আমরা করিনি, বাট আমরা কিন্তু এখন যে পরিমাণ পেশেন্ট আমাদের ওখানে ডেইলি, মানে এই চাপ সামলাতে এই কষ্ট হচ্ছে আর কি। চাপ সামলাতে আমাদের কষ্ট হচ্ছে। এবং আমরা এই প্রথম বাংলাদেশে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বেসড আমরা রেডিওথেরাপি মেশিন নিয়ে আসলাম, টমোথেরাপি, বাংলাদেশে প্রথম। এবং বাংলাদেশে কোনো কর্পোরেট প্রতিষ্ঠানও এই টেকনোলজি এখনো আনেনি। এই টেকনোলজিতে আপনাদের খরচ কত পড়ছে? এই টেকনোলজিতে আমরা চেষ্টা করব, এটা সিঙ্গাপুরে বা ইন্ডিয়ার পার্সপেক্টিভ যদি দেখি, আমরা যে সিঙ্গাপুরে যে রেট, তার হয়তো আমরা 1/10 আমাদের এখানে নিচ্ছেন, নিব। এখন শুরু হচ্ছে জানুয়ারি থেকে এই টেকনোলজিটা। আর ইন্ডিয়ার হয়তো আমাদের ইন্ডিয়ায় 1/4 আমরা এখানে চার্জ করব। তো ফলে এই অ্যাডভান্স একটা ট্রিটমেন্ট সাপোর্ট পাবে খুবই একটা মিনিমাম মানে এক্সপেন্সে। তো সেই জায়গাটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমরা আসলে আমাদের যেটা বললেন যে মানুষকে জানানো অবশ্যই দরকার, কিন্তু এই কারণে আমরা বিষয়টাকে নিয়ে হয়তো আগামীতে জানাবো। তবে হার্টের বিষয়টা আমরা এটা নিয়ে কাজ করছি। আমাদের বাই দিস টাইম আমরা হার্ট সার্জারিও শুরু করছি। আগামী জানুয়ারি থেকে আমাদের সবগুলো বিষয় কমপ্লিট হয়ে গেছে, আমাদের টিমও রিক্রুটেড হয়ে গেছে, তারা কাজ করতেছে। জানুয়ারি থেকে আমরা হার্ট সার্জারি করব। এই হার্ট এবং ক্যান্সার একটা কমপ্লিট সার্ভিস উত্তরবঙ্গের মানুষ টিএমএসএস থেকে নিতে পারবে। অন্তত ট্রান্সপোর্টেশনেই তো তার একটা বড় ধরনের খরচ কমে যাবে আর কি, যদি তারা ওখানে নিতে পারে। ট্রান্সপোর্টেশনে একটা বড় খরচ, তারপরে অ্যাকোমোডেশন। একটা ক্যান্সার পেশেন্ট বা একটা হার্টের পেশেন্ট একটা সার্টেন ডেজ তাকে স্টে করতে হয়, থাকতে হয়। তো ফলে ঢাকা শহরে একটা মানুষ তো একা আসছে না, তার সাথে আরো 5-2-4 জন মানুষ আসে, কোথায় থাকবে? তো এই সবগুলো ফ্যাসিলিটিগুলো কিন্তু আমরা আমাদের সেন্টারে অ্যাভেলেবল করেছি, এবং এটা খুবই একটা তাদের একটা মানে অ্যাফোর্ডেবিলিটি যেটাকে বলে, সেই অ্যাফোর্ডেবিলিটির জায়গাটাকে আমরা কনসিডার করেছি। আপনাকে ধন্যবাদ, এবং আপনাদের দুজনকেই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে আবার অভিনন্দন জানাচ্ছি। বিশ্ব জনস্বাস্থ্য সম্মেলন ঢাকার গণ্ডি পেরিয়ে প্রান্তিকে অর্থাৎ বগুড়ায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে, এবং এটির বাংলাদেশের পাওয়া যেমন টিএমএসএস-এর পাওয়া তেমন, মানে এটির অনেকগুলো আসলে অ্যাসপেক্ট আছে যেটি আসলে আমরা আলোচনা করছিলাম। আমরা আশা করি যে বাংলাদেশের একেবারে পলিসি মেকার যারা আছেন, বিশেষ করে পলিটিক্যাল উইল ছাড়া বাংলাদেশে কোনো কিছুই হয় না, তারাও যতদিন পর্যন্ত এই সম্মেলনগুলোর সঙ্গে সম্পৃক্ত না হবেন, না বুঝবেন, বা এটি পলিসি মেক করার ক্ষেত্রে তারা স্বপ্রণোদিত হয়ে এগিয়ে না আসবেন, ততদিন পর্যন্ত আসলে আমরা সম্মেলন করব, কিন্তু বাংলাদেশ আসলে সেই সুফল পাবে না। আমরা আশা করছি আগামী দিনে সেগুলোও সম্পন্ন হবে। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।